হ্যালো এভরিওয়ান, ফেজ রুলে আজকের আমাদের আলোচ্য বিষয় ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশন, ক্লজিয়াস-ক্ল্যাপেন রুল অ্যান্ড ফেজ ডায়াগ্রাম অফ কার্বন ডাইঅক্সাইড। এই তিনটে জিনিস আমরা আজকে আলোচনা করব। প্রথমে দেখা যাক ফেজ ট্রানজিশন কাকে বলে। ফেজ ট্রানজিশন মানে হচ্ছে পদার্থের যে পাঁচটা দশার মধ্যে উপরের যে চারটে দশা, অর্থাৎ বোস-আইনস্টাইন কনডেনসেট যে পঞ্চম দশা, সেটা বাদ দিয়ে বাকি চারটে দশা, তার মধ্যে সলিড, লিকুইড, গ্যাস এবং প্লাজমা, এদের মধ্যে যে ইন্টার কনভার্সন, সেই ইন্টার কনভার্সনগুলোই হচ্ছে ফেজ ট্রানজিশন। এবং তাদের প্রত্যেকের এক একটা নাম আছে। সলিড থেকে ডাইরেক্ট লিকুইড বা ডাইরেক্ট গ্যাস হতে পারে, আবার লিকুইড গ্যাসের মধ্যে পারস্পরিক পরিবর্তন হয়। আর প্লাজমা স্টেটে যেতে গেলে তাকে গ্যাস থেকে যেতে হবে। তো এই পরিবর্তনগুলোই হচ্ছে ফেজ ট্রানজিশন। এবং এই ফেজ ট্রানজিশনগুলোর প্রত্যেকের নিজস্ব নাম আছে। যেমন ধরা যাক সলিড থেকে লিকুইড, এটাকে মেল্টিং বলে, আবার লিকুইড থেকে সলিড এটাকে ফ্রিজিং বলে। লিকুইড থেকে গ্যাস হচ্ছে ভেপোরাইজেশন, গ্যাস থেকে লিকুইড হচ্ছে কনডেনসেশন। সলিড থেকে গ্যাস হচ্ছে সাবলিমেশন, গ্যাস থেকে সলিড হচ্ছে ডিকম্পোজিশন। অন দ্য আদার হ্যান্ড, গ্যাস থেকে প্লাজমা স্টেট মানে কি? প্লাজমা স্টেট মানে আয়নিক স্টেট। তো এই প্লাজমা স্টেটে যেতে গেলে আয়োনাইজেশন হতে হয়। তাহলে গ্যাস থেকে প্লাজমা মানে হচ্ছে আয়োনাইজেশন, অথবা আয়নগুলো যখন আবার নিউট্রাল হয়ে গ্যাসিয়াস ফর্মে ফিরে আসে, সেটা হচ্ছে রিকম্বিনেশন। তো এইখানে দেখো ওয়াই অ্যাক্সিসে এনথ্যালপি রাখা আছে। এখন এনথ্যালপি মানে ফেজ ট্রানজিশনের ক্ষেত্রে ল্যাটেন্ট হিট বলে একটা টার্ম চলে আসে। তো এই যে চারজন, এখানে চার রকমের ইন্টার কনভার্সন রয়েছে। এখানে তিন রকমের ইন্টার কনভার্সনের ল্যাটেন্ট হিট আছে, কিন্তু এক রকমের ইন্টার কনভার্সনের ল্যাটেন্ট হিট নেই। এই অনুযায়ী এই ফেজ ট্রানজিশনগুলোকে ইদার ফার্স্ট অর্ডার অর সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশন বলা হয়। দেখে নেওয়া যাক ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশন কাকে বলে, অথবা সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশন কাকে বলে। ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশনে এখানে লেখা আছে, দেখো, একটা বড় পরিমাণের ল্যাটেন্ট হিটের ইনভলভমেন্ট থাকবে। অন দ্য আদার হ্যান্ড, সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশনে কোনোরূপ ল্যাটেন্ট হিট ফেজ ট্রানজিশন থাকবে না, মানে ফেজ ট্রানজিশনে কোনোরূপ ল্যাটেন্ট হিটের ইনভলভমেন্ট থাকবে না। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এন্ট্রপির একটা হঠাৎ করে পরিবর্তন হবে, অর্থাৎ একটা ডিসকন্টিনিউটি থাকবে। অন দ্য আদার হ্যান্ড, সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশনে এন্ট্রপির পরিবর্তনটা কন্টিনিউয়াস হবে। তাহলে কি লেখা আছে দেখা যাক। ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশনস আর দোজ দ্যাট ইনভলভ আ ল্যাটেন্ট হিট। During such a transition, a system either absorbs or releases a fixed and typically large, এটা মাথায় রাখবে, শুধু নির্দিষ্ট নয়, একটা বিপুল পরিমাণে অ্যামাউন্ট অফ এনার্জি পার ভলিউম, একটা নির্দিষ্ট আয়তন পিছু একটা বিপুল পরিমাণে এবং নির্দিষ্ট পরিমাণে শক্তি তারা হয় ত্যাগ করবে নয় গ্রহণ করবে। In the case of second order transitions, there is no latent heat. এখানে কোনো ল্যাটেন্ট হিটের গল্প নেই। যেমন ধরা যাক প্লাজমা স্টেটে যাচ্ছে, তখন ল্যাটেন্ট হিটের প্রয়োজন হয় না, অ্যান্ড দেয়ারফর নো ডিসকন্টিনিউটি ইন দ্য এন্ট্রপি অ্যাট দ্য ট্রানজিশন। এবং ট্রানজিশনের সময় এন্ট্রপির কোনোরূপ ডিসকন্টিনিউটি পাওয়া যায় না, সেটা কন্টিনিউয়াস হয়। ফর এক্সাম্পল, এন্ট্রপি ইজ কন্টিনিউয়াস অ্যাট টিসি, অর্থাৎ ক্রিটিক্যাল টেম্পারেচারে যখন পৌঁছে যায় তখন কিন্তু সেই জায়গাটাতে এন্ট্রপিটা তোমার গিয়ে কন্টিনিউয়াস হয়, হুইচ ইজ ডিউ টু সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশন। তাহলে এই হচ্ছে ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশন এবং সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশনের মধ্যে পার্থক্য। এবারে আমরা চলে আসি, এই যে ফেজ ট্রানজিশনগুলো হলো, যেখানে কিনা একটা বিপুল পরিমাণ ল্যাটেন্ট হিটের ইনভলভমেন্ট আছে, তো এই ল্যাটেন্ট হিটের সাথে তাদের যে ট্রানজিশন টেম্পারেচার এবং ভলিউম চেঞ্জ, তাদের কি সম্পর্ক? তো যে সম্পর্কটা আছে সেটা হচ্ছে ক্লজিয়াস-ক্ল্যাপেন রুল। এবং এই ক্লজিয়াস-ক্ল্যাপেন রুলে প্লট করা হয় ওয়াই অ্যাক্সিসে টেম্পারেচার এবং এক্স অ্যাক্সিসে ওয়াই অ্যাক্সিসে প্রেশার এবং এক্স অ্যাক্সিসে টেম্পারেচার। ওকে, তো সেটা করতে গিয়ে যে স্লোপটা পাওয়া যায়, সেই স্লোপটার মান হচ্ছে ডিপি বাই ডিটি। এখন এই স্লোপটা যদি পজিটিভ হয়, তাহলে বুঝবো যে চাপ বাড়লে ট্রানজিশন টেম্পারেচারের মান বৃদ্ধি পায়। আর যদি নেগেটিভ হয়, তাহলে বুঝবো যে চাপ বাড়লে ট্রানজিশন টেম্পারেচারের মান হ্রাস পায়, অর্থাৎ ইট ডিক্রিজেস। সো if the dp dt value is positive, then pressure is directly proportional to temperature. Which temperature? The transition temperature. On the other hand, if this parameter dp dt is negative, then
pressure is inversely proportional to temperature. Which temperature? না এটা কি না ট্রানজিশন টেম্পারেচার। এখন ট্রানজিশন টেম্পারেচার অনেক রকমের হতে পারে, আমরা আগেই দেখেছি যে অনেক কটা নাম রয়েছে তার। যদি ভেপোরাইজেশন হয় তখন সেটাকে আমরা বলবো বয়লিং টেম্পারেচার, যখন যদি সেটা ফিউশন হয় তাহলে আমরা সেটাকে মেল্টিং টেম্পারেচার বলবো, অথবা উল্টোটা হলে বলবো ফ্রিজিং টেম্পারেচার, অথবা যদি সলিড থেকে ডিরেক্ট গ্যাস হয় তখন আমরা তাকে বলবো সাবলিমেশন টেম্পারেচার। এবং সেই ঘটনাগুলোর সাথে ইনভলভ যে এনথ্যালপি বা ল্যাটেন্ট হিট, মোলার ল্যাটেন্ট হিটকে আমরা এই যে ডেল্টা এইচ টি আর এইভাবে প্রকাশ করছি। ওকে, ল্যাটেন্ট হিট হলে আমরা এল লিখি, মোলার ল্যাটেন্ট হিট হলে সেটাকে ডেল্টা এইচ লিখি। তো ডেল্টা এইচ ট্রানজিশন, ফিউশনের ক্ষেত্রে এটা হিট অফ ফিউশন হতে পারে, ভেপোরাইজেশনের ক্ষেত্রে সেটা হয়ে যাবে ডেল্টা এইচ ভেপোরাইজেশন অর্থাৎ হিট অফ ভেপোরাইজেশন। সাবলিমেশনের ক্ষেত্রে এটা হয়ে যাবে ডেল্টা এইচ ডেল্টা এইচ সাব, দ্যাট মিনস হিট অফ সাবলিমেশন। এবং করেসপন্ডিংলি এই টেম্পারেচারগুলোর নাম পাল্টে যাবে। ভেপোরাইজেশনের ক্ষেত্রে বয়লিং টেম্পারেচার, ফিউশনের ক্ষেত্রে মেল্টিং টেম্পারেচার, অথবা সলিড গ্যাস ট্রান্সফরমেশনের সময় সাবলিমেশন টেম্পারেচার। তো এখন নির্ভর করছে এই যে ইনিশিয়াল স্টেট এবং ফাইনাল স্টেট, এদের ভলিউমের পার্থক্যটা কি, সেটা প্রথমটার তুলনায় দ্বিতীয়টা বড় নাকি প্রথমটার তুলনায় দ্বিতীয়টা ছোট। এখন ধরা যাক সলিড থেকে লিকুইড হচ্ছে। ওকে, তো সলিড থেকে লিকুইড মানে প্রথম দশাটা সলিড, দ্বিতীয় দশাটা লিকুইড। জলের ক্ষেত্রে আমরা কি দেখব না, V1 হচ্ছে সলিড, ভলিউম অফ দ্য সলিড, V2 হচ্ছে ভলিউম অফ দ্য লিকুইড। বরফের ভলিউম বেশি নাকি লিকুইড ওয়াটারের ভলিউম বেশি? ন্যাচারালি বরফের ভলিউম বেশি, ফলে V1 is greater than V2, that is V2 minus V1 is negative, so dP dt is a negative term, that means প্রেসার যদি বাড়ানো হয় তাহলে ফ্রিজিং টেম্পারেচার কমে যাবে। এবং সেই কারণেই জলের যে সলিড লিকুইড কার্ভ, সেটার যে স্লোপ, তার যে নতি, সেটা নেগেটিভ স্লোপ হয়। অন দ্য আদার হ্যান্ড, জল ছাড়া অন্যান্য যে কোনো সাবস্টেন্স, সেটা আয়োডিন হতে পারে, কার্বন ডাইঅক্সাইড হতে পারে, সালফার হতে পারে, সকলের ক্ষেত্রেই কিন্তু V2 ইজ তোমার গিয়ে গ্রেটার দেন V1, that is this parameter is positive, V2 minus V1 is a positive parameter, so in that case dP dt is positive, that means P is directly proportional to T, অর্থাৎ চাপ বৃদ্ধি করলে ট্রানজিশন টেম্পারেচার অর্থাৎ মেল্টিং টেম্পারেচার বৃদ্ধি পায়। জলের ক্ষেত্রে চাপ বৃদ্ধি করলে মেল্টিং টেম্পারেচার হ্রাস পায়। জল ছাড়া অন্যান্য সাবস্টেন্স সালফার, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি, এদের ক্ষেত্রে টেম্পারেচার প্রেশার বৃদ্ধি করলে মেল্টিং টেম্পারেচার বৃদ্ধি পায়। ঠিক আছে, তো এই জিনিসটাই হচ্ছে ক্লজিয়াস-ক্ল্যাপেনের রুল। তাই ফেজ ডায়াগ্রামে যে ফার্স্ট অর্ডার ট্রানজিশনগুলো দেখানো হয়েছে, তাদের যে নতি বা স্লোপ, সেটা নির্ধারণ করবে কে না ক্লজিয়াস-ক্ল্যাপেনের রুল। তো এই ক্লজিয়াস-ক্ল্যাপেনের যে ইকুয়েশন, এর তিনটে কেস আছে, তিন রকমের ফেজ ট্রানজিশনের জন্য। প্রথমটা ধরা যাক সলিড টু লিকুইড, ডেল্টা এইচ অফ ফিউশন তখন, এবং টেম্পারেচারটা হচ্ছে মেল্টিং টেম্পারেচার। V2 হচ্ছে লিকুইডের ভলিউম, V1 হচ্ছে সলিডের ভলিউম। জলের ক্ষেত্রে V1 গ্রেটার দেন V2, ফলে এটা নেগেটিভ, তাই নেগেটিভ স্লোপ। আর অন্যান্য সাবস্টেন্সের ক্ষেত্রে V2 ইজ গ্রেটার দেন V1, সো dP dt হচ্ছে পজিটিভ, তাই তাদের ক্ষেত্রে আমরা পজিটিভ স্লোপ দেখতে পাই। দ্বিতীয় যে কেসটা, সেক্ষেত্রে লিকুইড টু ভেপার ট্রান্সফরমেশন হচ্ছে, ফলে লিকুইড থেকে ভেপার আমাকে হিট দিতে হচ্ছে, ফলে ডেল্টা এইচ পজিটিভ, অন দ্য আদার হ্যান্ড V2 ইজ গ্রেটার দেন V1, সো পুরো জিনিসটাই পজিটিভ টার্ম, সো দ্য স্লোপ উইল বি পজিটিভ। তৃতীয় কেসটা কি? তৃতীয় কেসটা হচ্ছে সলিড থেকে গ্যাস অর্থাৎ সাবলিমেশন। তো প্রচুর হিট দিতে হয়, ফলে ডেল্টা এইচ পজিটিভ, সো দিস টেম্পারেচার ইজ হিট অফ সাবলিমেশন, this heat parameter is delta H sublimation. On the other hand, this temperature is heat of sublimation, and V2 is very very much greater than V1, so it is obviously a positive term, and hence it will give a slope having positivity. So এই হলো ক্লজিয়াস-ক্ল্যাপেনের রুল, এবং এই অনুযায়ী আমরা ফেজ ডায়াগ্রামে যে ওয়ান ডাইমেনশনাল কার্ভগুলো দেখি, তাদের নতির ব্যাখ্যা।
এবারে চলে আসছি ফেজ ডায়াগ্রাম অফ কার্বন ডাইঅক্সাইড। তাহলে দেখো এখানে এই যে ফেজ ডায়াগ্রাম, আমরা ওয়াই অ্যাক্সিসে প্রেশার এবং এক্স অ্যাক্সিস টেম্পারেচার প্লট করেছি। প্রেশারটা অ্যাটমসফিয়ারিক ইউনিটে আছে, টেম্পারেচারটা ডিগ্রি সেলসিয়াস ইউনিটে আছে। তো নতিগুলো দেখো, স্লোপগুলো দেখো, প্রতি ক্ষেত্রেই কিন্তু পজিটিভ, কোথাও কিন্তু নেগেটিভিটি নেই। জলের ক্ষেত্রে এই ট্রিপল পয়েন্ট থেকে স্লোপটা এইভাবে যেত, অর্থাৎ সলিড লিকুইড কার্ভে একটা নেগেটিভ স্লোপ ছিল, তাই না? কিন্তু এখানে সলিড লিকুইড কার্ভটা পজিটিভ স্লোপ যুক্ত। এটাই হচ্ছে ক্লজিয়াস-ক্ল্যাপেরন রুল দিয়ে এদের যে গ্রেডিয়েন্ট বা স্লোপ, তার পজিটিভিটি বা নেগেটিভিটির ব্যাখ্যা। ওকে, তো এই তিনটেই হচ্ছে ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশন। এই জায়গাটার পরে কিন্তু এখানে একটা স্ট্রেট লাইন আছে এবং সেটা ডটেড, অর্থাৎ দুটো স্টেটের মধ্যে কোনো পার্থক্য নিরূপণ করা যায় না। এই টেম্পারেচারের ডান দিকে গ্যাস, বাঁ দিকে ভেপার। তো সেই কারণে এই ট্রানজিশনগুলো হচ্ছে সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশন। অন দ্য আদার হ্যান্ড এখানে যে তিনটে কার্ভ আমরা দেখতে পাচ্ছি, এরা হচ্ছে ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশন। তো কার্বন ডাইঅক্সাইডের অ্যাজ ইউজুয়াল তিনটে জোন আছে, সলিড, লিকুইড, গ্যাস। তিনটে 2D 1D কার্ভ আছে। জোনগুলোর ডিগ্রি অফ ফ্রিডম 2 করে, কার্ভগুলোর ডিগ্রি অফ ফ্রিডম 1 করে, আর এই যে ট্রিপল পয়েন্ট তার ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 0। তার ভ্যালুটা কত না -56.4 ডিগ্রি সেলসিয়াস, অ্যান্ড প্রেশারটা কত 5.13 অ্যাটমসফিয়ারিক। তাহলে আমাদের যে নর্মাল অ্যাটমসফিয়ারিক প্রেশার, তার তুলনায় এটা অনেক বেশি। সেই কারণে নর্মাল অ্যাটমসফিয়ারিক প্রেশারে সলিড থেকে যখন মানে টেম্পারেচারটা বৃদ্ধি করা হয় ক্রমশ, তো ডিরেক্ট সে গ্যাসে পরিণত হয়। ফলে ড্রাই আইস জেনারেলি ডাজ নট মেল্ট, ইট রাদার সাবলিমস, যে কারণে ওকে ড্রাই আইস বলা হয়। তো এই সংক্রান্ত একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা হলো যে ড্রাই আইস অর সলিড কার্বন ডাইঅক্সাইড জেনারেলি সাবলিমস, বাট ইট ইজ পসিবল টু মেল্ট ইট। বাট ইজ ইট পসিবল টু মেল্ট ইট? এটাই হচ্ছে প্রশ্ন। প্রশ্নটার মানে কি না, কঠিন কার্বন ডাইঅক্সাইড বা শুষ্ক বরফকে যদি আমরা উষ্ণতা বৃদ্ধি করি, তাহলে এটি মূলত গ্যাসীয় কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয়। তো একে কি কোনোভাবে গলানো সম্ভব তরল কার্বন ডাইঅক্সাইডে? এর উত্তর হচ্ছে একে গলানো সম্ভব, যদি কিনা তার চাপ, তার প্রেশারটাকে তার ট্রিপল পয়েন্টের থেকে বেশি কোনো একটা জায়গায় নিয়ে যাওয়া যায়। দেখো এখানে খেয়াল করো, একটা এই যে রেড লাইনটা খেয়াল করো, ডান দিকে আস্তে আস্তে যাচ্ছে। যখনই এই জায়গাটা ক্রস করছে, তখন সে গ্যাস থেকে কোথায় চলে যাচ্ছে না, সলিড থেকে কোথায় চলে যাচ্ছে না, গ্যাসে চলে যাচ্ছে। আমি আবার দেখাচ্ছি, এই সলিডে ছিল, এই গ্যাসে চলে গেল। কিন্তু যদি এর প্রেশারটাকে আমরা বাড়িয়ে এর ট্রিপল পয়েন্টের ওপরে নিয়ে চলে আসি, সামহাও এরকম কোনো একটা জায়গায় উইচ ইজ গ্রেটার দেন 5.13 অ্যাটমসফিয়ার, তাহলে কিন্তু সে এই জায়গাটা যখন ক্রস করবে, তখন সলিড থেকে লিকুইড জোনের মধ্যে প্রবেশ করবে। দেখো এখানেও একটা নীল রঙের অ্যারো ডান দিকে এগোচ্ছে। উচ্চ চাপে বাঁ দিক থেকে ডান দিকে টেম্পারেচার বৃদ্ধি হওয়ার সাথে সাথে এই যখনই লাইনটা ক্রস করলো, সে লিকুইড জোনে প্রবেশ করলো, অর্থাৎ তার মেল্টিং সম্ভব হচ্ছে। সুতরাং আমাদের এই প্রশ্নটার উত্তর কি দাঁড়ালো না, ট্রিপল পয়েন্ট অফ কার্বন ডাইঅক্সাইড হ্যাজ প্রেশার at 5.13 atmosphere, which is pressure মানে এটা অ্যাকচুয়ালি ট্রিপল পয়েন্ট, হ্যাঁ ট্রিপল পয়েন্টের প্রেশার, which is much above the standard atmospheric pressure, that is 1 atmosphere. At this pressure, if the temperature is increased, then only the solid gas equilibrium line can be crossed, অর্থাৎ এই লাইনটা আমরা ক্রস করব। Therefore, if the pressure is sufficiently increased above 5.13 atmosphere, এই 5.13 এর উপরে যদি নিয়ে চলে যাই আমরা, then the solid liquid equilibrium line can be crossed, তাহলে এই equilibrium লাইনটা আমরা ক্রস করব। Okay, where dry ice could be melt into liquid carbon dioxide. So that's all for today. Thank you and goodbye.